সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। আজ শোকাবহ 15ই আগস্ট, এমন এক দিনে বাঙালি তার 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 ইতিহাসের নৃশংসতম ঘটনার সাক্ষী হয়েছে। এমন এই দিনে যেদিন ৭১-এ যে চেতনা নিয়ে ৩০ লাখ শহীদ রক্ত দিয়েছে, সেই শহীদের চেতনার উল্টো পথে যাত্রা করার এই দিনে আমরা আবারও স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কি প্রেক্ষাপটে তাকে সেই মুহূর্তে নৃশংসভাবে হত্যা করা হলো। সে হত্যার পেছনের পটভূমি, বিশেষ করে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তার বহু আগে থেকে, সেই সব ইতিহাস আমরা বারে বারে আমরা স্মরণ করতে চাই। কারণ বর্তমান বাংলাদেশের আমরা অনেকগুলো ঘটনার মধ্যেও কিন্তু সেই একই স্বাধীনতা বিরোধী চক্রকে বারবার আমার দেশের উপর হামলা দিতে আমরা দেখছি নানা ঘটনায়। ফলে সেই সব ইতিহাস আমাদের জেনে নেওয়া জরুরি। সে কারণে আজকে আমরা অত্যন্ত আমরা কৃতজ্ঞ আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পেরেছেন তোফায়েল আহমেদ এমপি, মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, বঙ্গবন্ধু মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর 4 প্রধানের অন্যতম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আজকে যোগ দেওয়ার জন্য। এবং যারা এতক্ষণ এরই মধ্যে আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন তারা তো আছেনই, আপনাদের প্রশ্ন করতে পারেন, আপনাদের স্মৃতিচারণ করতে পারেন। আমি জানি অনেক মুক্তিযোদ্ধা আজকে এই অনুষ্ঠানের সেটের সামনে আপনারা আছেন। এই দিনটি এলেই আপনাদের মনে রক্তে নানা রকম স্মৃতি খেলা করে এবং সেই সব ঘটনার পরম্পরা আমরা সুতো মেলাতে চাই এই অনুষ্ঠানেই। আমার মনে হয় আমরা সময় নষ্ট না করি, সেই সময়টাতে যদি আবারও একবার আমরা যদি ফেরত যেতে চাই, প্রথম যখন বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ডের খবর আপনি কিভাবে পেলেন এবং তারপর আপনি কি করলেন? প্রথমত আজ আমাদের শোকের দিন, সমস্ত জাতি শোকাভিভূত, এবং আজকে আমরা সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে যথাযথভাবে এই শোক দিবসটি পালন করেছে। কারণ এই দিনেই ইতিহাসের মহামানব, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, বাঙালি জাতির জনক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল। আজকে আমরা যে স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, যার কারণে যিনি আমাদেরকে স্বাধীন করেছেন, আমাদেরকে একটি দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি জাতীয় সঙ্গীত দিয়েছেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যার কাছে থাকার দুর্লভ সৌভাগ্যের অধিকারী আমি। তার স্নেহে আমার জীবন ধন্য। পরিচিতি লাভ করার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত কাছে ছিলাম, সাথে ছিলাম। তিনি বলতেন যে পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পর হৃদয় দিয়ে উপলব্ধি করেছি যে পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে যাত্রা শুরু করেছি। প্রথমে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছি, আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছি, উন্মেষ ঘটিয়েছি। তারপরে ধাপে 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 বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছি। 1975-এর 15ই আগস্ট আমার সাথে বঙ্গবন্ধুর দেখা হয় 14ই আগস্ট রাত 10:30 পর্যন্ত শেষ দেখা। কারণ 14ই আগস্ট সকালবেলা 9টায় আমি বঙ্গবন্ধুর সফর সঙ্গী হিসেবে প্রতিদিনই আমার বাসা থেকে ধানমন্ডির 32 নম্বরে গিয়ে জাতির জনকের সাথে একই গাড়িতে অফিসে যেতাম। তার কক্ষের সামনের কক্ষই ছিল আমার রুম। এবং আবার রাত 9টায় ধানমন্ডির 32 নম্বরে তিনি আসতেন, তার সাথে তার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বাসায় চলে যাই। এটা ছিল আমার নিত্যদিনের কাজ। কিন্তু 14ই আগস্ট বঙ্গবন্ধুর 2 জন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর একজন যুগ্ম সম্পাদক যিনি ডক্টর মনিরুল ইসলাম এবং আরেকজন ডক্টর ফরাসউদ্দিন, যিনি আজকে আপনার 71-এ অনেক কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। তারা পিএইচডি করতে যাবে বলে তাদের একটা বিদায়ী অনুষ্ঠান ছিল। তা আমি বঙ্গবন্ধুর সাথে ধানমন্ডিতে যাইনি। বঙ্গবন্ধু 8টার মধ্যে সেদিন চলে গিয়েছিলেন। সেদিন কোরিয়ার যে প্রেসিডেন্ট
তার বিশেষ দূত এসেছিল, বিকালবেলা তার প্রিয় সহকর্মীদের সাথে তিনি মিটিং করেছেন। প্রতিদিনই তার ক্যাবিনেট কলিগদেরকে নিয়ে তিনি সন্ধ্যাকালে সব কাজ শেষ করে তাদের নিয়ে গল্প করতেন, পরিকল্পনা করতেন। এবং এবিএম মুসা যিনি প্রয়াত, তাকে সাথে নিয়ে গণভবনের চত্বরে তিনি হাঁটলেন, আমিও। তারপরে তিনি চলে গেলেন। আমরা ওই বিদায়ী অনুষ্ঠান শেষ করে আমি আবার ধানমন্ডি 32 নম্বর গেলাম, আমি এবং ওনার যে প্রধান নিরাপত্তা অফিসার, যিনি মুন্সিগঞ্জ থেকে পরবর্তীকালে এমপি হয়েছে, আজ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন ছিল ওনার চিফ সিকিউরিটি অফিসার। আমরা দুজন বঙ্গবন্ধুর বাসভবনে গেলাম। তিনি তখন ডিনার করছিলেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। তখন বিদায়বেলা বললেন, সকালে চলে আসবি, কাল বিশ্ববিদ্যালয়ে যাব, তুই তো ডাকসুর ভিপি ছিলি, বিশ্ববিদ্যালয় তোর চেনা, তোর জানা। এই পর্যায়ে আমার একটু ছোট্ট জানবার জিজ্ঞাসা মাথায় আসলো। এরই মধ্যে কিন্তু নানা রকম সংস্থা থেকে এবং নানা রকম উৎস থেকে বঙ্গবন্ধুকে জানানো হয়েছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তৎপর, নাম ধরে জানানো হয়েছে। আপনি তার কতটা জানতেন এবং 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 তা নিয়ে বঙ্গবন্ধুর কোনো রকম কি বলে প্রতিক্রিয়াটি আপনি কেমন দেখেছিলেন? আমি বলি আপনাকে, এই কথা বলে আমি বিদায় নিলাম। কিন্তু পরে তো 15 আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটল এবং সকালবেলা যখন গোলাগুলি হয়, তখন আমার দেশের একজন বড় ডাক্তার ছিলেন ক্যাপ্টেন হোসেন, তিনি, আমরা বুঝতে পারছিলাম না, তিনি ফোন করলেন যে রেডিও ধরেন। তো রেডিও ধরে ডালিমের কণ্ঠস্বর শুনলাম। তার আগে মনি ভাই আর আমার বাসা প্রায় কাছাকাছি ছিল। কাছা মানে আমি 13/3, উনি 13/1 এরকম, বা অত নাম্বারে পার্থক্য হতে পারে। আমি আমার পলিটিক্যাল সেক্রেটারির বাসায়, সেখানে মনিভাইয়ের বাসার পাশের বাসা থেকে আমাকে ফোন দিল, মনিভাইয়ের বাসায় গোলাগুলি হচ্ছে। তখন আমি মনিভাইয়ের বাসায় রেড ফোন আমি করলাম। তখন মনিভাই বললেন, মনিভাই শেখ সেলিম ফোন ধরলো যে আমার ভাইয়াকে গুলি করেছে, এই কথাই শেষ। তারপরে তো শুনলাম যে এই ঘটনা। তারপরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম, সেনাপ্রধান শফিউল্লাহকে টেলিফোন করলাম, তিনি বললেন আই এম সারাউন্ডেড বাই ট্যাঙ্কস। ব্রিগেড কমান্ডার সাফাল জামিনকে ফোন করলাম। আরও আমি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ফোন করেছি। আচ্ছা, ফোন করে কিছু করার চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি, এটুকুই বলবো। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাকে গ্রেপ্তার করা হলো। প্রথমে গৃহবন্দী, তারপরে আমার বাড়িতে কাউকে আসতে দেওয়া হলো না, যেতেও দেওয়া হলো না। তারপরে 17 তারিখ আমাকে রেডিও স্টেশনে নিয়ে গেল। রেডিও স্টেশনে খুনি রশিদ, ফারুক, ডালিম সব ছিল এবং আমার উপরে নির্যাতন করলো। কিন্তু তখনও জেনারেল শফিউল্লাহ সেনাপ্রধান এবং কর্নেল সাফায়েত জামিল তখনও ব্রিগেড কমান্ডার, তাদের হস্তক্ষেপে আবার তারা আমাকে আমার বাসভবনে দিয়ে যায়। তারপরে 23শে আগস্ট আমাকে চৌধুরী সাহেব, মরহুম চৌধুরী, তখন স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। তিনি আমাকে প্রথম, তারপরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে, দুজনকে বঙ্গভবনে নিয়ে গেলেন। খন্দকার মুশতাক আমাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করলেন তাকে সমর্থন করার। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করার পরে আমাদেরকে ফিরিয়ে দিয়ে তারপরে জিলুর ভাই, রাজ্জাক ভাই, আমরা যদি জানি ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, এর আগে জনমনে একটা প্রশ্ন থাকে যে রক্ষী বাহিনী, আপনি চেষ্টা করলেন অনেকের সঙ্গে ফোনে করতে, রক্ষী বাহিনীর অবস্থান সেই মুহূর্তে কি ছিল? রক্ষী বাহিনীকে আমি টেলিফোন করেছি, তাদের অবস্থান কি ছিল, তারা কেন এগিয়ে আসতে পারল? লক্ষ্য করেন, এই ঘটনা ঘটার সাথে সাথে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান রেডিও স্টেশনকে সমর্থন জানালো এবং তৎকালীন রক্ষী বাহিনীর যিনি প্রধান ছিলেন ব্রিগেডিয়ার নুরুজ্জামান, উনি যুক্তরাজ্যে ছিলেন, লন্ডন। বঙ্গবন্ধুর তাকে আগে প্রশিক্ষণে পাঠিয়ে দেওয়া হয়েছিল? না, উনি
ছুটিতে গিয়েছিল, তাকে বঙ্গবন্ধু পাঠিয়েছিল। তখন যে ভারপ্রাপ্ত রক্ষী বাহিনীর প্রধান ছিল মেজর হাসান, তিনিও রেডিও স্টেশনে যেয়ে ঘোষণা দিলেন। তার পরবর্তীকালে রক্ষী বাহিনীর দুজন ডিপটি ডাইরেক্টর ছিলেন, জনাব শহীদ এবং সরোয়ার, তারও রেডিও স্টেশনে গিয়ে ঘোষণা দিলেন। আসলে এই জিনিসগুলি আমরা আলোচনা করি। একটা লক্ষ্মী বাহিনীর একটা প্রশ্ন ওঠে, এই নিয়ে আমার সম্বন্ধে আলোচনা হয়, বাট আমরা তো সিভিলিয়ান, আমরা তো রক্ষী বাহিনীর কোনো দায়িত্বে ছিলাম না, কিন্তু আমার সাথে যোগাযোগ ছিল। আমি যখন তাদেরকে ফোন করি, শহীদ সরোয়ার তাদের সাথে আমার কথা হয়, এবং আমি তাদের উত্তর হলো যে আমরা তো ভার্চুয়ালি আনআর্মড, কারণ রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার 14টি ট্যাঙ্ক দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এবং মাত্র 200 জন লোক ছিল রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে। এবং তাদের গোলা বারুদ ছিল তখন পিলখানায়, রক্ষী বাহিনীর অস্ত্র থাকতো পিলখানায়, তারা ছিল আনআর্মড। এটা কিন্তু কেউ জানে না। এটা আনোয়ারুল আলম শহীদ তার একটা বইতে লিখেছে, বিস্তারিত এগুলো লিখেছে। তারাও যে প্রতিরোধ আপনি কখনো বিশ্লেষণ করতে পেরেছেন যে এটি কি সবসময় এরকম থাকতো নাকি সবসময়? তাহলে গোলাগুলি একটা জিনিস কেউ উপলব্ধি করে না, রক্ষী বাহিনীর সংখ্যা ছিল 13,000। তারা ছিল সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো। হেডকোয়ার্টার ছিল মাত্র 200, আর 2000-এর ট্রেনিং হচ্ছিল সাভার। সাভারের যাতে কেউ যেতে না পারে সেই জন্য মিরপুর ব্রিজের উপরে ট্যাঙ্ক ফিট করে রাখা হলো। চেষ্টা করেছি সেখানে যাবারও, কিন্তু হয়নি। পরবর্তীকালে আমাকে গ্রেপ্তার করে আমার বাসভবনে এনে আমাকে বন্দি করে রাখা হলো। তারপরে যে কথা বললাম, তারপরে সেখান থেকে প্রথমে জিল্লুর রহমান সাহেব, রাজ্জাক সাহেব এবং আমাকে গ্রেপ্তার করে পুলিশ কন্ট্রোল রুমে রাখা হলো। এবং সেখানে আমার উপরেই ভার্চুয়ালি অনেক অত্যাচার গেছে, কারণ আমাদেরকে বন্দি অবস্থায় প্রতিদিন জিজ্ঞাসাবাদ করা হতো। তারপরে বিশেষ করে আমার উপরে অনেক প্রশ্ন। এবং একদিন আমার হঠাৎ ভোর রাত্রে রেডিও স্টেশনে আর্মি ঢুকলো, পুলিশ কন্ট্রোল রুমে। একটা জিনিস আবার জি বলবেন রেডিও স্টেশনে বলবেন, শেষ করবেন। হ্যাঁ, ঢুকে আমি এবং রাজ্জাক ভাই তখন ঘুমাচ্ছি। জিল্লুর রহমান সাহেব, আবিদুর রহমান একজন সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিক, দি পিপল পত্রিকা এডিটর ছিলেন, তাকেও বন্দি করে ওখানে রাখা হয়েছে। 4 জন, 2 জন এক সাইডে, 2 জন এক সাইডে। আমার উপরে স্টেন গান, গেট আপ। আমি উঠলাম, অজু করার অনুমতি চাইলাম, অজু করতে দিল। এবং রাজ্জাক ভাই, জিল্লুর ভাইয়ের সামনে আমার চোখ বাঁধলো, চোখ বেঁধে বারান্দা নিয়ে হাত বেঁধে আমাকে অজ্ঞাত জায়গায় নিয়ে গেল। আমি অনুমান করলাম যে এটা রেডিও স্টেশন। কত তারিখের ঘটনা এটা? হলো 9 সেপ্টেম্বর, কারণ আমাদের 6 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গৃহবন্দী অবস্থা থেকে গ্রেপ্তার করেছে। তারপরে আমার হাত খুলে চেয়ারের সাথে বেঁধে আমার উপরে অমানসিক অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে। এবং আমাকে যে ডালিম প্রশ্ন করতে, সেটা আমি বুঝতে পেরেছি। ডালিম বলেছিল শেখ মুজিব, মানে এটা অবিশ্বাস্য কথা তার ভাষায়, যে শেখ মুজিব আমাকে চাকরি থেকে ডিসমিস করতে চায় নাই, তুমি, মানে ইংরেজিতে বলছে যে শেখ মুজিব ডিড নট ওয়ান্ট টু ডিসমিস মি ফ্রম সার্ভিস, ইট ইজ ইউ হু ডিড ইট। এ বলে সে আমার উপরে অনেক অত্যাচার করেছে। আমি সেন্স হারিয়ে ফেলি। তারপরে আবার সেন্স উঠার পর আবার ইন্টারোগেশন, তারপরে আবার আমাকে পুলিশ কন্ট্রোল রুমে দিয়ে যায়। এবং পুলিশ কন্ট্রোল রুমে দেওয়ার পরে আমার আত্মচিৎকার। এবং রাজ্জাক ভাই, এগুলি ব্যক্তিগত কথা, সেভাবে তুমি প্রশ্ন করবে আমি বুঝতে পারি নাই। আমাকে রাজ্জাক ভাই, জিল্লুর ভাই শুশ্রূষা করে ডাক্তার নিয়ে আসা হয়। সিটি এসপি সালাম সাহেব ছিলেন তখন, সিটি এসপি, তিনি ডাক্তার নিয়ে আসেন। এবং চিকিৎসা করার পরে আমাকে রাত্রিবেলা মেজর শাহরিয়ার, যার ফাঁসি হয়েছে, সে কাগজপত্র নিয়ে এসে ওই যে আমাকে প্রশ্ন করেছিল, কতগুলি প্রশ্ন করেছিল, যে আমরা শেখ মুজিবের অর্থ তোমার কাছে থাকতো। তারপরে আরো অনেক প্রশ্ন। আমার একজন এপিএস ছিল, নাম হলো শফিকুল ইসলাম মিন্টু, তাকে তারা গ্রেপ্তার করেছে। বলল যে মিন্টু
60 পৃষ্ঠা একটা সাক্ষাৎ বিবৃতি দিয়েছে, মানে 60 পৃষ্ঠা একটা জবানবন্দি দিয়েছে, যেখানে তোমার সম্বন্ধে লেখা আছে, তুমি কি করেছো না করেছো ইত্যাদি। যদিও মিন্টুকে গ্রেপ্তার করে এক্সকিউজ মি সে সাক্ষী না দেওয়ার কারণে তারা বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে ক্যাপ্টেন মাজেদ সহ সেনা ওই তৎকালীন ওই বিপদগামী সেনাবাহিনীর কয়েকজন তাকে হত্যা করেছে। তার ডেড বডি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে এই ইত্যাদি অনেকগুলো প্রশ্ন করার পরে আমাকে যখন কাগজ নিয়ে এসে সেগুলো উত্তর দিতে বললো, আমি বললাম যে আমি লিখতেও পারবো না, বলতেও পারবো না। এবং আমাকে বলা হলো যে যদি আমি না বলি তাহলে আমাকে হত্যা করা হবে। আমি বেছে নিলাম যে আমার জন্য যেই অবস্থা আমার তখন, আমার মৃত্যুটি আমার কাছে সবচেয়ে শান্তির হবে। যাই হোক, তার পরের দিন আমাকে আর আবিদুর রহমানকে ময়মনসিংহ কারাগারে পাঠিয়ে দেওয়া হলো, আর রাজ্জাক ভাইয়ের জিলুবারকে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। ময়মনসিংহ কারাগারে আমাদেরকে নিয়ে ফাঁসির আসামির মতো কন্ডেম ছেলে রাখা হলো। কারণ তখন ময়মনসিংহ কারাগারে তখন স্বাধীনতা বিরোধীরা ভর্তি, সেজন্য আমাদেরকে সেগ্রিগেট করে রাখলো। যদিও পরবর্তীকালে জিয়াউর রহমান 1975-এর 31শে ডিসেম্বর জেলখানা থেকে সকলকে, যারা খুনি ছিল, নারী দর্শনকারী, যারা অগ্নিসংযোগকারী, যারা তাদের যেটা বঙ্গবন্ধু যাদেরকে ক্ষমা করে নাই তাদেরকে ক্ষমা করে দিল। তারপরে ওখানে 20 মাস থাকলাম। 20 মাস পরে আমাকে ময়মনসিংহ কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হলো। আমরা যদি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে আবার যদি ফেরত আসি, বিশেষ করে ওই অংশটিতে যখন রেডিওতে 3 বাহিনী প্রধান তারা ঘোষণা দিলেন, সেই সময়টি থেকে আপনি রেডিওতে ছিলেন? না না, আমি তখন ছিলেন না, তখনও তার বহু পরে। আমাকে তো রেডিও স্টেশন এলো অ্যারেস্ট করে, গ্রেফতার করে। আমার মনে ঠিক ওই জায়গাটাতে আমরা ফিরতে চাই, একটা বিরতির সময় আমাদের হয়েছে। ধন্যবাদ ইতিহাসের এই অমোঘ সত্যগুলো আরও একবার 71 টেলিভিশনে তুলে ধরবার জন্য। ধন্যবাদ। থাকবেন দর্শকরা, একটা বিরতির সময় আমাদের হয়েছে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ শোকাবহ 15 আগস্ট নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আজকের অতিথি তোফায়েল আহমেদ এমপি, মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর। সে সময়কার আমরা আপনার স্মৃতিচারণ আমরা শুনছিলাম, এবং সঙ্গত কারণেই সেই প্রশ্নটিও আরও একবার আমরা জেনে নিতে চাই যে কেন আসলে বঙ্গবন্ধু শেষ হত্যাকাণ্ডের শিকার হলেন। আসলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে কারা? দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা। মূল শক্তি এই হত্যার পেছনে হয়েছে তারা যারা 71-এর মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, যে বিদেশি শক্তি, তাদের প্ররোচনা। এই যে রশিদ ফারুক ডালিম বা যাদের নাম, এরা কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এসেছে শেষ সময়, এবং দে ওয়ার প্ল্যান্টেড। তাদেরকে পাঠাইছিল যে আমরা যে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন করেছি, 16ই ডিসেম্বর থেকেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জাতির জনক বঙ্গবন্ধুর যে বিচার হয়েছিল। আজকে অনেকেই সারাদিনই তো, আজকের যে দিনটি গেল, অতীতের যে কোনো সময় থেকে বেশি, যত দিন যায়, যত বছর আসে, জাতির জনককে মানুষ আরও বেশি করে মনে করে, আরও বেশি করে শ্রদ্ধা জানায়। কারণ বঙ্গবন্ধু বাংলার মাটির সাথে মিশে আছেন, বা আকাশে বাতাসে, সাগরে, নদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রত্যেকটি জায়গায় তার অস্তিত্ব। নিজে সুখ, আরাম, আয়েশ কাকে বলে তিনি দেখেন নাই। তিনি বারবার মৃত্যুর কাছে গেছেন। আমার স্মৃতির পাতায় ভেসে উঠে 1971-এর সেই 17ই মার্চ তার জন্মদিনের কথা, যেদিন এই একানের সাথে দেখা করে তিনি ধানমন্ডির 32 নম্বরে আসলেন। সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন, দেশি বিদেশি। আজ আপনার জন্মদিন, এই জন্মদিনে আপনার অনুভূতি কি? তিনি উত্তর দিলেন, বাংলার জনগণের সার্বিক মুক্তি। তারপরে বললেন যে এই জন্মদিন আপনি কি করে আপনার জন্মদিনের মূল্যায়ন করেন? তিনি উত্তর দিলেন, আমি তো আমার জন্মদিন পালন করি না।
আমি তো আমার জন্মদিনে মমের বাতি জ্বালি না, আমি তো কেক কাটি না। যে দেশের মানুষকে কথায় কথায় গুলি করা হয়, তাদের নেতা হিসাবে আমার জন্মদিনে কি, আমার মৃত্যুদিনে কি? আমি তো আমার জীবন বাংলার গণমানুষের জন্য উৎসর্গ করেছি। আসলে তো তিনি তার জীবনটাকে বাংলার মানুষের উৎসর্গ করেছেন। মূল হলো পাকিস্তান এবং আরেকটি বৃহৎ শক্তি যারা মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছে, তারা এই হত্যার সাথে সরাসরি জড়িত। এবং জিয়াউর রহমান, খুনি রশিদ ফারুক নিজেরা সে বিবিসি সাক্ষাৎকারে বলেছে যে জিয়াউর রহমান এই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। আজকে অনেকে লেখালেখি করে, জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধু কতগুলি কথা বঙ্গবন্ধু বলে গেছেন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই যে তিনি কি বিচক্ষণ নেতা ছিলেন। তিনি ভুট্টো যখন মার্চ মাসে বাংলাদেশে আসে, তখন ভুট্টোকে বলেছিল, বঙ্গবন্ধু, ভুট্টো এই এখানকে বিশ্বাস করো না, পাকিস্তান আর্মিকে বিশ্বাস করো না, ওরা ষড়যন্ত্র করছে, ওরা প্রথমে আমাকে হত্যা করবে, তারপরে তোমাকে হত্যা করবে। এবং তাই ঘটেছে। বঙ্গবন্ধুকে হত্যা করলো 15ই আগস্ট। এই ভুট্টো তার মধ্যে একজন। কারণ হত্যাকাণ্ডের সাথে সাথে তৎকালীন সরকারকে স্বীকৃতি দিল জুলফিকার আলী ভুট্টো। এবং আজ, কাল এবং পরশু 3 দিন সোহরাব হাসান যে প্রথম আলোতে লিখেছে, খুব তথ্যবহুল লেখা লিখেছে, প্রত্যেকটা কথা সত্য। এবং সেখানে কি করে তা অগ্রিম 2 মাস আগে বলেছে যে শেখ মুজিবকে হত্যা করা হবে। এবং তুমি যে প্রশ্ন করেছিলে যেখানে বঙ্গবন্ধু, হ্যাঁ, বঙ্গবন্ধু ওইভাবে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে নাই, সবাই বঙ্গবন্ধুকে সতর্ক করেছে। কিন্তু বঙ্গবন্ধু এমন একজন লোক, তিনি বাংলার মানুষকে বিশ্বাস করতেন, তিনি গভীরভাবে বিশ্বাস করতেন তার বিরুদ্ধে। যেমন আমি বঙ্গবন্ধুর সাথে ইসলামিক সম্মেলনে গিয়েছিলাম 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস 14 দিন যিনি যে মিয়ানওয়ালা কারাগারে ছিলেন, সেই কারাগারের যিনি জেল সুপার অর্থাৎ প্রিজন গভর্নর বলে পাকিস্তানের প্রিজন গভর্নর, তার সাথে বঙ্গবন্ধুর লাহোরে দেখা। বঙ্গবন্ধু এখান থেকে গেলেন, আমরা 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার মালা দিয়ে 22শে ফেব্রুয়ারি গেলাম, বঙ্গবন্ধুর জন্য সম্মেলন স্থগিত হলো। এবং বঙ্গবন্ধুকে মানে বাংলাদেশকে স্বীকৃতি দিল জুলফিকার আলী ভুট্টো। স্বীকৃতি দেওয়ার পরে তিনি গেলেন। বঙ্গবন্ধুকে নিতে আসলো আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিনের স্পেশাল প্লেন আসলো, সাথে আজকে যিনি আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতাফলিকা তিনি আসলেন, আজকে যিনি কুয়েতের আমির তিনি আসলেন, লেবাননের ফরেন মিনিস্টার, তারপরে তিউনিশিয়ার ফরেন মিনিস্টার, ওআইসির ডেপুটি সেক্রেটারি জেনারেল, এই 5 জনকে নিয়ে বঙ্গবন্ধু পাকিস্তানে গেলেন। বিমানবন্দরে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন। সবার সাথে বঙ্গবন্ধু হাত মিলালেন। টিক্কা খান সেলিউর দিল, সে সেনার প্রধান, কিন্তু বঙ্গবন্ধুর সাথে যখন হ্যান্ডশেক করে হাত আগায় দিল, বঙ্গবন্ধু প্রত্যাখ্যান করে চলে গেলেন। এবং গেস্ট হাউসে গিয়ে যেখানে বঙ্গবন্ধুকে রাখা হলো, সেখানে গিয়ে 2 জন গভর্নর সে মিয়ানওয়ালি কারাগারে সে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছিল। এবং বঙ্গবন্ধু আগেই তাকে খবর দিয়েছিল বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছে, এবং পাকিস্তান কর্তৃপক্ষের মাধ্যমে হয়তো বা যেভাবে ব্যক্তি আসছে, আসার পর বঙ্গবন্ধুর সাথে দেখা করার পর আমাদের কাছে বলেছিল যে তোমরা গর্বিত জাতি, গর্ব করতে পারো, জেলের মধ্যে কবর করে শেখ মুজিবকে দাঁড় করিয়েছিলাম। তিনি উত্তর দিয়েছিলেন, কবরের ভয় আমাকে দেখায়ও না, আমি তো জানি তোমরা আমাকে ফাঁসি দিবে, কিন্তু আমি এও জানি আমার বাংলাদেশ স্বাধীন হবে। যে বাংলার দামাল ছেলেরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই সেই বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারে। আপনি যেটা বলছিলেন, শুধু মিলিত করেছিলেন যে আমাকে এই কবরে সমাধিস্থ করো না, সমাহিত করো না, আমার এই লাশটি আমার বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। যে বাংলার মাটিতে আমি লালিত পালিত, যে বাংলার আলো বাতাসে বর্ধিত, মৃত্যুর পরে সেই বাংলার মাটিতে আমি চিরনিদ্রায় সাহিত্য থাকতে চাই। তারপরে তাকে হত্যা করতে পাকিস্তানে হত্যা করতে পারে নাই। কিন্তু এই একটা যখন ক্ষমতা হস্তান্তর করে, সেই ক্ষমতা হস্তান্তরকালীন সময়ে এই একান ভুট্টোকে বলেছিল বঙ্গবন্ধুকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, কারণ বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবং সেই মৃত্যুদণ্ড যেখানে ডেটটা শুধু বসানো হয় নাই, তাকে কবে ফাঁসিয়ে দিবে, ইতিমধ্যেই 16 ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হলো, এবং আন্তর্জাতিক প্রেসারে বঙ্গবন্ধুকে ফাঁসিয়ে দিতে পারে নাই। তারপরে ওখানে যখন এই একান যখন ষড়যন্ত্র করলো যে বঙ্গবন্ধুকে কমান্ডো পাঠিয়ে মেরে ফেলবে, তখন এই হাবিব আলী প্রিজন গভর্নর বঙ্গবন্ধুকে তার বাসভবন চাশমা ব্যারাজ মিয়ানওয়ালি জেল থেকে 2 মাইল দূরে তার বাসভবনে 2 দিন লুকিয়ে রাখলো। তারপরে তাকে পিন্ডিতে
গভর্নমেন্টের গেস্ট হাউসে বঙ্গবন্ধু নিয়ে গেল, সেখানে এসে ভুট্টো তার লাগে বঙ্গবন্ধুর সাথে দেখা করলো এবং অনেক কথা বঙ্গবন্ধুকে দেখা করার পরে বঙ্গবন্ধু প্রথম প্রশ্ন করেছে, ভুট্টো আগে আমাকে বলো আমি মুক্ত না আমি বন্দী। ইংরেজিতে বলেছে টেল মি ফার্স্ট হোয়েদার আই এম এ ফ্রি ম্যান। তখন ভুট্টো উত্তর দেয় নেইদার ইউ আর এ ফ্রি ম্যান নর ইউ আর এ প্রিজনার। তখন বঙ্গবন্ধু বললেন ইন দ্যাট কেস আই উইল নট টক টু ইউ। তারপর ভুট্টো হ্যাড টু সে যে ইউ আর এ ফ্রি ম্যান। তখন বঙ্গবন্ধু কথা বলেছে। তখন বঙ্গবন্ধুকে অনেক প্রস্তাব দিয়েছে, বঙ্গবন্ধু সব প্রস্তাব প্রত্যাখ্যান করে 8ই জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিল। 10ই জানুয়ারি লন্ডন হয়ে 8ই জানুয়ারি লন্ডনে গেলেন, তারপরে 10ই জানুয়ারি তিনি দিল্লি হয়ে বাংলার মাটি পদার্পণ করলেন। ওই দিন থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং ভুট্টো যখন 74 সনে বঙ্গবন্ধু ইসলামিক সম্মেলনে গেলেন, আবার ভুট্টো বাংলাদেশে এসেছিল। যাওয়ার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভুট্টোর ষড়যন্ত্র। সুতরাং আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের দলিল যদি পড়া হয়, যে লরেন্স রিপসুস তার যদি লেখা তুমি পড়ো বা তার যে তথ্য যদি তুমি জানো, তারপরে আরও অনেক জায়গায় বঙ্গবন্ধুর হত্যাকারী শুধু মুষ্টিমেয় লোক যারা বিপদগামী সেনাবাহিনীর যারা মেজর কর্নেল বা যারা ছিল তারা না, তারা শুধু তারা না, তার সাথে খন্দকার মুশতাক সহ আন্তর্জাতিক বিশ্বেরও কোনো কোনো দেশের বড় দেশের নিয়ে বঙ্গবন্ধু হত্যা করেছে। কেন? কারণ হেনরি কিসিঞ্জার কি বলেছিল যে তার 3জন শত্রু, একজন মিয়ানমারের আজকে যিনি নেত্রী অং সান সু কির বাবা, আরেকজন চিলির আলেন্দে, আরেকজন শেখ মুজিবুর রহমান, অর্থাৎ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং তারাই তো বলেছিল যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় সেদিন বাংলাদেশ স্বাভাবিক। সেদিন যেদিন উনি দায়িত্বভার নেন, লন্ডনের সাংবাদিকরা বলেছিলেন আপনি কোথায় যাবেন? বলে কেন? আমি আমার স্বপ্ন স্বাধীন সোনার বাংলায় ফিরে যাব। বলে আপনার বাংলাদেশ ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে। তিনি উত্তর দিয়েছিলেন আমার বাংলার মাটি যদি থাকে, আমার বাংলার মানুষ যদি থাকে, এই ধ্বংসস্তূপ থেকে একদিন আমি আমার বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করব। এবং বাংলাদেশে এসে 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন। আমার সৌভাগ্য 14ই জানুয়ারি বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হয়েছি প্রতিমন্ত্রীর মর্যাদায়। বঙ্গবন্ধুর কাছে থেকে দেখেছি রাস্তা ছিল না, পুল ছিল না, কালভার্ট ছিল না, স্টিমার ছিল না, প্লেন ছিল না, পোর্ট ছিল না, সব বিধ্বস্ত। সেটাকে যখন 3 বছর 7 মাস কিন্তু এরপরও 75-এর তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, সেই সময়কালের অর্থনীতি বাংলাদেশে কেমন ছিল তা নিয়ে নানা রকম অপপ্রচার আছে। আপনার কাছ থেকে জানতে চাইব সেই প্রসঙ্গটিও। একটা বিরতির সময় আবারও হয়েছে, সঙ্গে থাকবেন। থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি এবং বুঝবার চেষ্টায় আছি 15ই আগস্ট শোকাবহ এই দিনটির ঘটনা পরম্পরা। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন তোফায়েল আহমেদ এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আমরা সেদিনের ইতিহাসে ছিলাম ঠিক বিরতির আগে আগে। সেই সময়কার একটু বুঝে নিতে চাই। আমরা হত্যাকাণ্ডের ঘটনায় ছিলাম, কিন্তু বাংলাদেশ সেই সময়কালে আপনি বলছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। তখনকার যে বাংলাদেশটি ছিল সেই বাংলাদেশ সম্পর্কে ছোট্ট করে যদি আপনি আপনার ছোট করে বলি। উনি একদম শূন্য হাতে দায়িত্ব নিয়েছিলেন। এই যে ভৈরব ব্রিজও তো ছিল না, পাকিস্তানের ভেঙে দিয়ে গেছে। হার্ডিঞ্জ ব্রিজ ছিল না, ভেঙে দিয়ে গেছে। রাস্তাঘাট, পুল, কালভার্ট সব ধ্বংসস্তূপ। সব কিছু তিনি স্বাভাবিক করেছেন। আমাদের যে 74-এ খাদ্যের অভাব ছিল, আমরা দেখেন 7.5 কোটি লোক খাদ্যের অভাব ছিল, আর আজকে 16 কোটি লোক খাদ্য আমরা উদ্বৃত্ত। এই যে এই খাদ্যের অভাব, এই সব করে কিন্তু 1975-এর 15ই আগস্ট দিন হত্যা করা হয়। 14ই আগস্ট পর্যন্ত গোলাগারে চাল, ব্যাংকে বৈদেশিক মুদ্রা, এভরিথিং ইজ নর্মাল। এবং বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন। তার যে স্বপ্ন, 2টি স্বপ্ন, একটি স্বাধীনতা, একটি শোষণমুক্ত সোনার বাংলাদেশ গড়া। এই যে সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি কর্মসূচি দিলেন, সেই দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আজকের সাথে যদি আমি তুলনা করি, সেদিন আর আজকে, এই আজ যা হচ্ছে বাংলাদেশে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, দেখেন 1975-এ বঙ্গবন্ধু 2 কন্যা দেশে ছিলেন না। নিষ্পাপ রাসেলকে হত্যা করার কারণ কি? যে বঙ্গবন্ধু এত মানে প্রতিশোধের
যে বদলা নেওয়া, মানে 71-এর পরাজয়ের যে বদলা নেওয়া, নিষ্পাপ রাসেলকে হত্যা করেছে কেন? যাতে বঙ্গবন্ধুর রক্তের কোনো উত্তরাধিকার না থাকে। কিন্তু দুই কন্যা দেশে ছিলেন না, জ্যেষ্ঠা কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা দিয়েছি। সেই পতাকা হাতে তুলে নিয়ে তিনি নিষ্ঠার সাথে, সততার সাথে, দায়িত্বের সাথে, একাগ্র চিত্তের দায়িত্ব পালন করে আজকে বাংলাদেশকে যে নিয়ে যাচ্ছেন অগ্রগতির পথে, এই ভিত্তি প্রস্তর বঙ্গবন্ধু স্থাপন করে গিয়েছিলেন। সব কিছু আমি বঙ্গবন্ধুর সাথে আন্তর্জাতিক বিশ্বে বহু দেশে গিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, 1975-এ শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, একটা দেশের আদর্শ, একটা দেশের চেতনা, একটা দেশের যে অস্তিত্বকে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আজকে বঙ্গবন্ধুর কন্যার কারণে, বঙ্গবন্ধু কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দেওয়ার কারণে ওদের সেই স্বপ্ন পূরণ হয় নাই, ওদের যে লক্ষ্য সেটা পূরণ হয় নাই। আমি বঙ্গবন্ধুর সাথে পৃথিবীর বহু দেশে গেছি। বঙ্গবন্ধু ছিলেন আন্তর্জাতিক বিশ্বের একজন মর্যাদাশালী, আকর্ষণীয় নেতা। আমরা যে 6ই ফেব্রুয়ারি প্রথম বঙ্গবন্ধু কলকাতা গিয়েছিলেন, 20 লক্ষ লোকের জনসভায় বক্তৃতা করেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। তারপরে রাষ্ট্রীয় অতিথি ভবনে সভা করে, দেখেন কত বড় বিচক্ষণ নেতা। ইন্দিরা গান্ধীকে তিনি দাওয়াত দিলেন, আমার জন্মদিন 17ই মার্চ আপনি বাংলাদেশে আসবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি আসার আগে আপনার সেনাবাহিনী ফিরে নিয়ে যাবেন। 17ই মার্চ ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসলো, 12ই মার্চ বিদায়ী কুচকাওয়াজের মাধ্যমে ভারতের সেনাবাহিনী চলে গেল। মার্চ মাসে বঙ্গবন্ধু সোভিয়েত ইউনিয়নে গেলেন, বিমানবন্দরে সোভিয়েত প্রাইম মিনিস্টার পোদগর্নি তাকে কোজিগিন তাকে অভ্যর্থনা জানালেন, এবং ক্রেমলিনে সেই সেক্রেটারি জেনারেল ব্রেজনেভ এবং প্রেসিডেন্ট পোদগর্নি বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন। তারপরে তিনি যুগোস্লাভিয়া গেলেন, মার্শাল টিটো অভ্যর্থনা জানালেন। তারপরে তিনি কমনওয়েলথ সম্মেলনে গেলেন, যে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে, সেখানে পিয়ারে ট্রুডো প্রধানমন্ত্রীর সভাপতিতে সভা হয়। পৃথিবীর 32টা দেশ বহু চেষ্টা করেছে পাকিস্তান বাংলাদেশ কমনওয়েলথের সদস্য না হয়, বরং বাংলাদেশ কমনওয়েলথ সদস্য হয়েছে, পাকিস্তান বরং তখন কমনওয়েলথের সদস্য ছিল না। এরপরও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন, কেন বঙ্গবন্ধু এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হলেন? না, উনি তো বিশ্ব বরেণ্য নেতা ছিলেন। আমি সেটাই, উনি কি ছিলেন, এই যে আপনার কানাডার রাজধানী অটোয়াতে তিনি যখন গেলেন, সেখানে ইন্দিরা গান্ধী গিয়েছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী, এডওয়ার্ড হিথ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হুইটলাম, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিস্টার লিকুয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন রাজ্জাক, তারপরে তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারের, কম্বোডিয়া কি বলে জাম্বিয়ার প্রেসিডেন্ট কেনেথ কাউন্ডা, কেনিয়ার জাতির জনক জোমো কেনিয়াত্তা সহ পৃথিবীর অনেক বড় বড় নেতা গিয়েছেন, কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জোট নিরপেক্ষ সম্মেলনে আকর্ষণের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নামে তরুণ পর্যন্ত হয়েছে আলজিয়ার রাজধানী আলজিয়ার্সে, মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন বিশ্ব দুভাগে বিভক্ত, একদিকে শোষক আরেকদিকে শোষিত, আমি শোষিত মানুষের পক্ষে। ইসলামিক সম্মেলনে গিয়েছেন, সালিমার গার্ডে যখন অভ্যর্থনা দেওয়া হয়, আকর্ষণের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু। এত বিশ্ব বরেণ্য নেতাকে তখন কেউ সহ্য করতে পারে নাই। এই যে বঙ্গবন্ধু বাংলাদেশের, উনি কার কাছে যখন তিনি জাতিসংঘে বাংলায় বক্তৃতা করলেন, এই তো প্রথম বাংলায় বক্তৃতা করলেন, তাকে তো ইংরেজিতে বক্তৃতা করতে বলা হয়েছিল। তিনি বলেছিলেন, না, আমি আমার মায়ের ভাষায় বক্তৃতা করে মাতৃভাষাকে সমাদৃত করতে চাই। বক্তৃতা করলেন 45 মিনিট, পিনপতন নিশ্চয় কে, যে আজকে যে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতাফ্লিকা, উনি তখন পররাষ্ট্রমন্ত্রী, তার সভাপতিতে বক্তৃতা তিনি দাঁড়িয়ে করতালি দিলেন, তার সাথে বিশ্বের বরেণ্য নেতৃবৃন্দ করতালি দিয়ে আমাদের কাছে এসে বললেন, তোমরা গর্বিত জাতি, গর্ব করতে পারো, শেখ মুজিব শুধু বাংলার নেতা নন, এশিয়ার নেতা নন, আন্তর্জাতিক বিশ্বের একজন। অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি আমরা। ইতিহাসের অনেক পাঠ আমরা জানতে পারবো না এত সংক্ষিপ্ত সময়, কিন্তু ছোট্ট একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি বলছিলেন বিরতির আগে হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান তার জড়িত থাকবার কথা। আপনার স্মৃতিতে, আপনার অভিজ্ঞতায় সেই সময় তার ভূমিকা আপনি কি দেখেছেন? আসলে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আচ্ছা, এটা জিয়াউর রহমান জেনে গিয়েছিল। আচ্ছা, এবং সত্যি কথা বলতে কি, বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি হিসাবে বিভিন্ন লোকের অ্যাপয়েন্টমেন্ট ওনার প্রাইভেট সেক্রেটারি করতো, আবার অনেক সময় আমিও বঙ্গবন্ধুকে বলতাম যে উমকে দেখা করতে চাই, উমকে দেখা করতে চাই। জিয়াউর রহমান বহু বা টেলিফোন করেছে আমাকে, তারপরে আমার রুমে আসলো, এসে বললো আমি 5 মিনিট বঙ্গবন্ধুর সাথে দেখা করতে চাই। আমি বঙ্গবন্ধুকে যখন বললাম, তিনি বললেন নিয়ে আসো। তখন বঙ্গবন্ধু তার যে রুম, তার পেছনে একটা ছোট্ট রিল্যাক্সিং রুম ছিল, ডিভানে উনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। জিয়াউর রহমান গিয়ে, আমি তাকে দিয়ে আমি চলে গেছি, জিয়াউর রহমান বঙ্গবন্ধু গিয়ে
বঙ্গবন্ধুকে গিয়ে কান্নাকাটি করে ছোট্ট কোরআন শরীফ নিয়ে গিয়েছিল। কে নিয়ে গিয়েছে? জিয়াউর রহমান কোরআন শরীফ নিয়ে বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলেছিল, বঙ্গবন্ধু স্যার আপনি আমাকে বিদেশে পাঠাবেন না স্যার, আমি দেশে থেকে আপনার সেবা করতে চাই। আচ্ছা, খুব কাকুতি মিনতি কান্নাকাটি ইত্যাদি করার পরে জিয়াউর রহমান চলে গেল। বঙ্গবন্ধু আমাকে ডাকলেন, ডেকে বললেন, জানিস জিয়াউর রহমান তো কোরআন শরীফ নিয়ে আসছে, ও তো যেতে চায় না, কান্নাকাটি করে। ঠিক আছে, তারপরে ক্যান্সেল করে দিলেন। তার 1 মাস পরে, এটা হলো জুন মাসে, জুলাই আগস্ট মাসে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং সরাসরি জিয়াউর রহমান এই হত্যার সাথে জড়িত। সুতরাং অনেক 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 ঘটনা আছে। বঙ্গবন্ধু খুব দয়ালু লোক ছিলেন। তার কাছে যদি কেউ মানে কি বলবো, যে ডেভিড ফ্রস্ট যে সাক্ষাৎকে নিয়ে জিজ্ঞেস করেছিল না যে আপনার হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন, কারণ বলেছিলেন না যে আই লাভ মাই পিপল, হোয়াট ইজ ইউর ডিসকোয়ালিফিকেশন, আই লাভ দেম টু মাচ, আমি অতিরিক্ত ভালোবাসি। সেই কারণে বাংলাদেশের মানুষের প্রতি বঙ্গবন্ধু যে ভালোবাসা, যে ভালোবাসার যে গভীরতা, এটা কোনোদিন নিরূপণ করা যাবে না। আপনি সাগরের গভীরতা মাপতে পারবেন, সমুদ্রের গভীরতা মাপতে পারবেন, বঙ্গবন্ধুর মানুষের প্রতি যে আস্থা, ভালোবাসা, বিশ্বাস এবং বাংলার মানুষকে দিন পর্যন্ত তিনি যে আস্থা রেখেছেন মানুষের প্রতি, বিশ্বাস রেখেছেন। কত লোকে তাকে সতর্ক করেছে, কিন্তু সব তিনি সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে তিনি বলছেন তোরা কারা, তিনি বিশ্বাস করেন নাই। তার জীবনের ভয়ভীতি ছিল না, ভয়ভীতি আতঙ্ক। যখন আজকেও একটা লেখা সোহরাব হাসান লিখেছে, সত্যিকার অর্থে লিখেছে, বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় 25শে মার্চ, তখন তো শ্রদ্ধা ভাবি বঙ্গমাতা এবং তার সন্তানদের বঙ্গবন্ধু বলেছিলেন আমার সাথে আর দেখা না। সে আরেক গল্প। আমরা সেই সব ইতিহাস আমরা যতবার আমরা শুনবো, ততবারই নিশ্চয়ই আমাদের বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে আমরা মিলিয়ে দেখতে পারবো এবং সেই সব ইতিহাসের গল্প আমরা নিজেরা যতটা ধারণ করা সম্ভব হবে, ততবারই বোধহয় বাংলাদেশ সম্পর্কে আরও একবার, বাংলাদেশের মানুষ সম্পর্কে, তার উচ্চতা সম্পর্কে নিজেদের আস্থা, বিশ্বাস আরও এক দফা বোধহয় বেড়ে যায়। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য একাত্তর সংযোগের।